আরব্য রজনীর বিখ্যাত শহর ইরাকের রাজধানী বাগদাদের নাম শোনেননি এমন মানুষ নেই বললেই চলে। বাগদাদ একটি ঐতিহাসিক নগরী। জ্ঞান বিজ্ঞান, সংস্কৃতি, দর্শন ও ধর্মচর্চার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই শহরটি বিশ্ব ইতিহাসে এক আলোচিত নাম। শহরটির সঙ্গে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে ইসলামী স্বর্ণযুগের গৌরবোজ্জ্বল ইতিহাস। আজকে আমরা এই প্রাচীন নগরী সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর অববাহিকায় অবস্থিত ইরাক। এই অঞ্চল সুপ্রাচীন কাল থেকে সভ্যতা বিকাশের জন্য বিখ্যাত। মেসোপটেমীয়, ব্যাবিলনীয় ও সুমেরীয় সভ্যতার মতো বড় বড় সভ্যতা গড়ে উঠেছে এই ইরাকেই। 636 খ্রিস্টাব্দে কাদেসিয়ার যুদ্ধে মুসলিম বাহিনীর হাতে পারস্য সাম্রাজ্যের পতন হয়। তখন থেকেই মুসলিম বিশ্বে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হতে থাকে ইরাক, বিশেষ করে ইরাকের কুফা নগরী। তখনও জন্ম হয়নি বাগদাদের। তবে 750-এর দশকে তখন আব্বাসি খিলাফত চলছিল। সে সময় একটি নতুন রাজধানীর প্রয়োজনীয়তা উপলব্ধি করেন দ্বিতীয় খলিফা আল মনসুর। তার হাত ধরেই গোড়াপত্তন হয় বাগদাদ নগরীর। টাইগ্রিস নদীর পশ্চিম তীরে 762 খ্রিস্টাব্দে এই ঐতিহাসিক নগরীটি নির্মাণ করেন তিনি। 1 লাখ লোকের অবিরাম পরিশ্রমের ফলে 4 বছরের মধ্যে এই নগরীর জন্ম হয়। নগরীটি নির্মাণ করতে খরচ হয় 40 লক্ষ দিরহাম। শুরুতে এর নাম দেওয়া হয়েছিল খলিফার নাম অনুসারে মদিনাত আল মনসুর। পরবর্তীকালে সরকারিভাবে এর নাম দেওয়া হয় মদিনাত আস-সালাম। বাগদাদের আসল সমৃদ্ধি শুরু হয় খলিফা হারুনুর রশিদের শাসনকাল থেকেই। তার শাসনকালেই বাগদাদ বৈজ্ঞানিক, সাংস্কৃতিক ও ধর্মীয় ক্ষেত্রে ব্যাপক সমৃদ্ধি লাভ করে। এ সময় ইসলামী স্বর্ণযুগ তার সর্বোচ্চ সীমায় ছিল। তখন বাগদাদকে কেন্দ্র করে গড়ে ওঠে বিভিন্ন ব্যবসা বাণিজ্য। এখানে অনেক দূর দূরান্ত থেকে সওদাগররা আসতেন ব্যবসা করার জন্য। শহর জুড়ে প্রচুর মসজিদ নির্মাণ করা হয়। তখন মসজিদগুলো ধর্মীয় শিক্ষা ও গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। দেশ বিদেশ থেকে অসংখ্য জ্ঞানী গুণীদের আনাগোনা শুরু হলো এই নগরে। বিশেষত ছাত্র আর শিল্পীদের ভিড় বাড়ল। মহান দার্শনিক ইমাম গজ্জালি রাদিয়াল্লাহু সেখানে গড়ে তোলেন নিজামিয়া মাদ্রাসা। খলিফাগণ জ্ঞানীদের কদর করতেন। বাগদাদ পরিণত হল জ্ঞান অনুশীলনের এক তীর্থস্থানে। জ্ঞানের এই তীর্থভূমিতে শুরু হয় বিজ্ঞানের চর্চাও। আধুনিক বিজ্ঞান চর্চা শুরু হয় আরবদের হাত ধরেই। ভারতবর্ষ থেকেও গণিতজ্ঞ ও বিজ্ঞরা বাগদাদে যেতেন। অন্যের কাছ থেকে যে জ্ঞান লাভ করেছিল সেটার উপর ভিত্তি করে আরবরা নিজ পদ্ধতিতে গবেষণা শুরু করেন। আরবদের উন্নতি আর জ্ঞানের অনুশীলনের কেন্দ্র ছিল বাগদাদ। খলিফা হারুনুর রশিদ তৈরি করেন বাইতুল হিকমা নামের বিখ্যাত গ্রন্থাগার। 9ম শতকের মধ্যভাগে বাইতুল হিকমা ছিল পৃথিবীর সবচেয়ে বৃহৎ গ্রন্থভাণ্ডার। তবে কালক্রমে বাগদাদের সমৃদ্ধির ইতিহাস ক্ষীয়মান হতে শুরু করে। বুদ্ধিভিত্তিক জাগরণের কেন্দ্র বাগদাদের শাসক গোষ্ঠী তখন শুধু ভোগবিলাস ও অন্তর্কোন্দলে ব্যস্ত। এই সুযোগে কুখ্যাত মঙ্গল যোদ্ধা হালাকু খান আক্রমণ করেন বাগদাদ। মুসলমান নারী, শিশু, বৃদ্ধ সবাইকে হত্যা করেন তিনি। পুরো বাগদাদ নগরীতে রক্তবন্যা বইয়ে দেন। মসজিদ থেকে প্রাসাদ কোথাও লুকিয়ে পার পায়নি কেউ। সে সময়ের খলিফা আল মুস্তাসিমকে চরম অপমান করে হত্যা করেন হালাকু খান। ধ্বংস করে দেন জ্ঞান বিজ্ঞান চর্চার সকল কেন্দ্র। ধ্বংস করে দেওয়া হয় বাইতুল হিকমা। ফলে চিকিৎসাসহ নানা বিষয়ের উপর লিখিত
অমূল্য সব বই ধ্বংস হয়ে যায়। বেঁচে যাওয়া ব্যক্তিরা বলেন, বই নদীতে ফেলে দেওয়ার কারণে নদীর পানি কালির কারণে কালো হয়ে গিয়েছিল। মানুষের রক্ত নদীর স্রোতের মতো বইছিল বাগদাদের আশেপাশে। ধারণা করা হয় 1 লাখ থেকে প্রায় 16 লাখ মানুষকে হত্যা করে মঙ্গোলরা। মাত্র 13 দিনে মঙ্গোলরা ধুলোয় মিশিয়ে দেয় বাগদাদ নগরী। এতে ইসলামী স্বর্ণযুগের সমাপ্তি ঘটে। এরপরে মঙ্গোল শাসকদের দ্বারাই বাগদাদ শাসিত হতে শুরু করল। 1500 শতাব্দীতে তৈমুর লং আক্রমণ করেন বাগদাদ। বিভিন্ন হাত ঘুরে 1504 সালে তুরস্কের অটোমানরা জয় করে নেয় বাগদাদ নগরী। তবে এই নগরীর দিকে তাদের তেমন মনোযোগ ছিল না। ফলে বাগদাদ তাদের হারানো জৌলস আর খুঁজে পাচ্ছিল না। 1921 সালে বাগদাদ চলে যায় ব্রিটিশদের অধীনে। ব্রিটিশরা আরব এবং কুর্দিদেরকে নির্দয়ভাবে দমন করে। 1932 সালে ইরাক স্বাধীনতা পেলে বাগদাদ আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে সুসময় আসে গত শতাব্দীর 70 দশকে। তেলের দাম বেড়ে যাওয়ায় বাগদাদ আবার সমৃদ্ধি দেখতে থাকে। গড়ে ওঠে সুউচ্চ দালান, সুন্দর রাস্তা, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান। নাগরিক সুবিধার সবকিছুই তখন পাওয়া যেত বাগদাদে। ফলে দলে দলে মানুষ এই নগরীতে আসতে শুরু করে। কিন্তু এর স্থায়িত্ব বেশি দিন ছিল না, কারণ ইরাকের শাসক সাদ্দাম হোসেন আক্রমণ করে বসেন ইরান। এই যুদ্ধ চলে প্রায় 1 দশক ব্যাপী। যুদ্ধে কেউ না জিতলেও ধ্বংস হয়ে যায় ইরাকের অর্থনীতি। ঋণের জালে জর্জরিত হয়ে পড়ে ইরাক। ফলে 1 দশক আগের সমৃদ্ধি দূরের স্বপ্ন মনে হতে থাকে বাগদাদবাসীর কাছে। ঋণের বোঝা কমাতে দরকার ছিল আরও অনেক অর্থ। তাই সাদ্দাম হোসেন আরও বেশি তেলের খনি দখলে রাখতে আক্রমণ করে বসলেন কুয়েত। সেখানে তার পরাজয় হলে আরও বেহাল দশা হয় ইরাকের। করুণ অবস্থা হয় বাগদাদের। ধ্বংস হয়ে যায় 2 দশক আগের আলো ঝলমলে শহর। সব নাগরিক সুযোগ সুবিধাও শেষ হয়ে যায় যুদ্ধের সাথে সাথে। থাকে শুধু সংগ্রাম। তবু জীবন চলছিল। কিন্তু ধুঁকতে থাকা এই শহরে শেষ পেরেকটি ঠুকে দেয় আমেরিকা। 2003 সালে মিথ্যে অজুহাতে ইরাক আক্রমণ করে বসে বুশ ব্লেয়ার বাহিনী। পতন হল প্রাচীন ও ঐতিহাসিক বাগদাদের। যে বাগদাদ শত শত বছরের পুরনো ঐতিহ্যের নানা নিদর্শন নিয়ে গর্ব করত, তার বেশিরভাগই ধ্বংস করে দেয় মার্কিন সেনারা। ধ্বংস হয়ে যায় অতীত বাগদাদের সব গৌরবময় স্মৃতিচিহ্ন। বর্তমানে ইরাক বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানা। প্রতিদিনই ইরাকের নানা প্রান্তে সন্ত্রাসী হামলা, বোমা হামলায় মারা যাচ্ছে সাধারণ মানুষ। বাগদাদও এর ব্যতিক্রম নয়। মার্কিন অভিযানের পর থেকে ইরাকে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা চললেও তা প্রায় 2 দশকেও সম্ভব হয়নি। অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা সংকট বাগদাদকে পরিণত করেছে বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট শহরে। বাগদাদ আজ কেবলই দীর্ঘশ্বাসের নাম। বাগদাদবাসীরা আজও পুরানো দিনের কথা ভেবে অশ্রুসিক্ত হন। গৌরবের আলো ঝলমলে বাগদাদ আবার কবে ফিরবে তা কেউই জানে না। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।